নাইম, যেটি বলছিলাম যে বাজেট বক্তৃতার প্রারম্ভিক বক্তৃতার চতুর্থ অধ্যায়ে আপনি দেখবেন জি অর্থ উপদেষ্টা বলেছেন 24-25 অর্থ বছরের সরকারি ব্যয় 53,000 কোটি টাকা হ্রাস করে 7,44,000 কোটি টাকা, অর্থাৎ 2024-25 অর্থ বছরের বাজেট কিন্তু 7,44,000 কোটি টাকা, যেটা সম্পূরক বাজেট। এর উপরে দাঁড়িয়ে তিনি 7,90,000 কোটি টাকার বাজেট দিয়েছেন, তার মানে 46,000 কোটি টাকা বাড়িয়েছেন তিনি। এইটা কিন্তু তার যুক্তি যে বাজেট, আমরা যে বলি বাজেট আকারে ছোট হয়েছে, কিন্তু আমরা তো সবসময় প্রজেকশন টু প্রজেকশন কম্পেয়ার করব। এর আগে 7,97,000 কোটি টাকা ছিল, এবার যেহেতু 7,90,000, তার মানে আপাত দৃষ্টিতে আমরা অবশ্যই ধরে নেব যেটি কমেছে। ইকবাল, এবারের বাজেটটি তো একটি কারণে ডিফারেন্ট, কারণ জুলাই অভ্যুত্থানের যে আপরাইজিং ছিল তার একটা চেতনার উপর দাঁড়িয়ে, রক্তের উপর দাঁড়িয়ে এই বাজেটটা। তো বলা হচ্ছিল যে বৈষম্য কমানোর কিছু চেষ্টা থাকবে। গরিবদের জন্য কি কিছু চোখে পড়েছে নাকি আপনার? গরিবদের জন্য চোখে পড়েছে, তবে যে বিষয়গুলো চোখে পড়েছে এটা একেবারেই প্রত্যাশিত ছিল না আমাদের জন্য। আচ্ছা, আমরা দেখেছি যে 2-3টা খাতে ভাতা বাড়ানো হয়েছে। কিরকম? কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা, যেটা 600 ছিল সেটা 650 টাকা, যেটা 800 ছিল সেটা হয়তো 900 টাকা, অর্থাৎ 50-100 টাকার মতো করে ভাতা বেড়েছে। আপনি দেখেন মাসে 500 টাকায় এখন একজন মানুষের কি হয়? যদি বয়স্ক হয় তার তো ওষুধের খরচও হওয়ার কথা না। বা আমরা যদি অন্যভাবেও চিন্তা করি যে 500 টাকা দিয়ে আসলে এক মাসে কয় কেজি চাল কেনা যায়? উনি কিন্তু আবার দেখলাম যে যেটা সরকার ভর্তুকি মূল্যে পণ্য দেয় তার কিন্তু পরিধি এবার কিছুটা বাড়িয়েছেন। আমার মনে হয় যে একটা মেসেজ তিনি দিতে চেয়েছেন যে এই বাজেটটা আমরা গরিবের জন্য সামান্যতম কিছু করবার চেষ্টা করছি, এবং শুরুর থেকে তো আমরা যেটা বলছি যে সরকারের আয় খুব কম, তো আয় বাড়ানোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ আপনার চোখে পড়লো? না, ওইটাই দেখেন, উনি যে 500 টাকার ভাতা 1 লাফে 2,000 করে দেবেন এই সামর্থ্য ওনার হাতে নেই, এই বাস্তবতা আমরা জানি। সুতরাং তার কাছে প্রত্যাশাও যে আমরা এরকম করব এটাও যৌক্তিক হবে না। সুতরাং উনি বারবার বলছিলেন যে উনি পদচিহ্নটা রেখে যাবেন। পদচিহ্নটা কি? যে আমি গরিব মানুষের জন্য একটা ব্যবস্থা করে দিতে চাই, বা তাদের জন্য এমন কিছু করব যাতে করে তারা দীর্ঘমেয়াদে অল্প একটু হলেও সামনের দিকে একটু উপকার পেতে পারে। আপনি দেখেন যে বাজেটে আমরা যেটা দেখলাম যে 7,90,000 কোটি টাকার বাজেট, 1,01,000 কোটি টাকা তাকে কিন্তু অভ্যন্তরীণ ঋণ হিসেবে নিতে হবে, যেটা নিয়ে সবসময় উদ্বিগ্ন আমাদের স্থানীয় যারা ব্যবসায়ী আছেন, অর্থনীতিবিদরা। কেননা ব্যাংক থেকে টাকা নিলে আমাদের এমনিতেই বেসরকারি বিনিয়োগ অনেক স্লো হয়ে আছে। এখন সরকারকে যদি আমি 1 লাখ কোটি টাকা দিয়ে দিই, আমার ব্যাংকে প্রতি বছর কত টাকা আসলে জমা হয়? তো এখান থেকে মেজর পোর্শন সরকার নিলে যারা উদ্যোক্তা তারা আসলে কি নেবেন? আমি একটু এই পর্যায়ে জানিয়ে দিতে চাচ্ছিলাম, মানে আমার হাতে কিছু তালিকা চলে এসেছে, সেটার জন্য অপেক্ষা করছি। অর্থ উপদেষ্টা নিশ্চয়ই কিছু প্রত্যাশার খবর শুনিয়েছেন, আমার কাছে এখনো না, কিছু দুশ্চিন্তার খবরও আছে। তা তো থাকছে। আমার কাছে যদিও এখনো পর্যন্ত পুরো সারণীটি আসেনি, তারপরেও সামান্য তার বাজেট বক্তৃতাটি আমাদের হাতে চলে এসেছে। সেখান থেকে যেটি দেখলাম যে এমএস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট কর প্রায় 20% বৃদ্ধি করা হয়েছে, আমরা যেটা বলেছিলাম। জি, এবং নির্মাণ সংস্থা সেবার বিপরীতে, অর্থাৎ আমি যেটা ধারণা করতে পারছি যে ডেভেলপার কোম্পানিগুলোর ক্ষেত্রে ভ্যাটের হার 7.5 ছিল, সেটি 10% করা হয়েছে। অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এই বিষয়টা অবশ্য আমার কাছে পরিষ্কার হয়নি যে এর মাধ্যমে তাহলে কি অনলাইনে যেসব পণ্য বিক্রি হবে তার কি দাম বাড়তে পারে না কি হবে, এটি এখনো পরিষ্কার হয়নি। প্লাস্টিকেরটা তো এর আগের সংবাদে বলেছিলাম যে সেক্ষেত্রে বাড়ানো হয়েছে। কটন সুতা আপনিও তুলে এনেছিলেন। সরকার সম্ভবত ই বাইকের দিকে যেতে যাচ্ছে, কারণ আমি দেখছিলাম যে ই বাইকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে 5% অতিরিক্ত যেই ভ্যাট সেটি একদম 2030 সাল পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। সব মিলিয়ে এবার যেটি আমার কাছে মনে হলো যে বাজেটে দাম বৃদ্ধি হবে এমন পণ্য কিন্তু খুব বেশি চোখে পড়ছে না। অন্যান্য বার যেটি অনেক থাকতো, বরং কমবে যে সেরকম সংখ্যাও কি অনেক বেশি, সেই সংখ্যাও যে খুব বেশি তাও বলা যাবে না। আবার আমার যেটা মনে হলো যে রাজনৈতিক বিবেচনায় কাকে কখন হসপিটালে থাকতে হয়, এ কারণে সম্ভবত হসপিটাল বেডের দাম কমছে দেখলাম। আইসিইউ সম্বলিত যে হসপিটালের মানে তাকে বহন করে নিবে গাড়ি, সেগুলোর সম্ভবত দাম কমবে। সম্ভবত সরকার আসলে মানে অ্যাপার্ট ফ্রম দ্য জোক, সরকার সম্ভবত স্বাস্থ্যসেবার দিকে কিছুটা নজর দিতে যাচ্ছেন, কারণ 50 শয্যার উপরে যে হসপিটালগুলোতে সেগুলোতে আমরা দেখছি যে খরচ কমানো হয়েছে। সিগারেটের ক্ষেত্রে আমরা দেখলাম যে অন্যান্যবার যেমন একেবারে স্তর ধরে করা হতো, এবার এখন আমার চোখে পড়েনি, তবে যে পেপারটি দিয়ে সিগারেট বানানো হয় সেক্ষেত্রে সম্পূরক শুল্ক হার 150 থেকে 300% করা হয়েছে। ভালো লেগেছে আমার কাছে একটা জিনিস, আইসক্রিমের দামটা হয়তো কমতে পারে, জানি না শেষ পর্যন্ত কমবে নাকি, কারণ সম্পূরক শুল্ক কমানো হয়েছে। অবশ্য বাজারে তো কমে না। ওটিটি সেবার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সম্পূরক শুল্ক কিন্তু এক্সট্রা আরোপ করা হয়েছে, সেটা কিভাবে করবে বোঝা যাচ্ছে না। মানে এখন তো বাংলাদেশের বিনোদন
একটা বড় অংশ ওটিটি নির্ভর হয়ে পড়েছে, তাদের জন্য কি একটু দুঃসংবাদ আসছে বলেই মনে হয়? এটা শেষ পর্যন্ত তো কনজিউমারের কাছেই যাবে। মানে আপনি যখন 300 টাকা দিয়ে একটি ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করছেন মাসের জন্য, ওই 10% যদি সম্পূরক শুল্ক থাকে একটা চেইন 330 ইফেক্ট টাকা, সেটা শেষ পর্যন্ত কিন্তু আপনার আমি কনজিউমারের ছোট উপরে একটা তথ্য পড়বে। কারেকশন করে দিতে চাই যে আমাদের ঘাটতি বাজেট যেটা 2,26,00,000, আমরা অভ্যন্তরীণ উৎস থেকে দেখছি 1,25,000 কোটি টাকা আসলে, আচ্ছা। আর বিদেশি উৎস থেকে 1,01,000 কোটি টাকা। আমরা বারবার কি যেটা এখনো বলছিলাম, খাতভিত্তিক বরাদ্দের হিসাবটি পেয়েছি নাকি? এইটা আমাদের সামনে নিশ্চয়ই আছে, আমি এখনো পাইনি। তবে আচ্ছা। একটা বিষয় একটু না বললেই নয়, আগামী অর্থ বছরের সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে 1,22,000 কোটি টাকা। আপনি দেখেন 1,22,000 কোটি টাকা, আমার টোটাল বাজেট 7 লাখ কোটি টাকার যদি এরকম 7,90,000 কোটি টাকা হয়, জি। আমি কি পরিমাণ টাকা শুধু সুদ বাবদ ব্যয় করছি। এইটা যদি আমি কমাতে পারতাম, আমি বারবার যেটা বলি আমরা, যে আমার স্বাস্থ্য ব্যয় বাড়ানো দরকার, আমার শিক্ষায় ব্যয় বাড়ানো দরকার, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বাড়ানো দরকার, কিন্তু আমি এইরকম একটা, আমি বলবো অপ্রয়োজনীয় বলবো না, নিশ্চয়ই সরকার প্রয়োজনের নিরিখেই সুদটা নিয়েছে বা ঋণটা নিয়েছে, কিন্তু এই ব্যয়টা যদি এরকম পর্যায়ে চলে যায়, আমার তো অন্য খাতে নজর বাড়ানোর ইকবাল, সুযোগটাই আপনার কম। কি কোনো হিসাব আছে যে সুদ পরিশোধে ব্যয় কি আমাদের প্রতি বছরের বাজেটে কি বাড়ছে? প্রতি বছরই বাড়ছে, এবং আপনি দেখবেন যে মেজর 3টা ভাগ যদি আপনি দেখেন, জি। প্রথম বা দ্বিতীয় একটা জনপ্রশাসন আর একটা সুদ পরিশোধ, এরা কিন্তু মোটামুটি প্যারালালি যায় যে। Exactly. তারপরে আপনার এর আগে আমরা দেখতাম যে শিক্ষা খাতে বরাদ্দ অনেক বেশি, কিন্তু মাঝখানে কিন্তু প্রযুক্তি খাতকে অ্যাড করে দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বড় বরাদ্দটা অ্যাড করে দিয়ে শিক্ষায় বেশি দেখানো হয়েছিল, যদিও প্রকৃত অর্থে শিক্ষার বরাদ্দ কিন্তু আমাদের জিডিপির 2% না। স্বাস্থ্য খাতে আমরা 1% মতো মাত্র ব্যয় করতে পারি, যেটা আমাদের অন্তত 2% চাহিদা রয়েছে। সুতরাং এই ঘাটতিগুলা যে পূরণ করার জন্য খুব বড় ধরনের একটা উদ্যোগ অর্থ উপদেষ্টা এবার নিতে পারলেন, এটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না। কিন্তু বাস্তবতাটা তিনি ধারণ করেছেন, আমলে রেখেছেন, যে যেই আকাঙ্ক্ষা থেকে একটা পরিবর্তন বাংলাদেশের মানুষ এনেছে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য তাকে কোন কোন পথে হাঁটতে হবে তিনি সেটা বলবার এবং চেষ্টা করেছেন। আমার কাছে মনে হচ্ছে যে বাজেটে বা স্বাস্থ্য খাতকে বেশ বড় রকমের গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ শুধু যে হসপিটাল বেড বা অ্যাম্বুলেন্সের খরচ কমছে, ওষুধ কিংবা উৎপাদনের ক্ষেত্রে ওষুধ উৎপাদনের বড় ক্ষেত্রে আমরা ধরনের একটা দেখছিলাম, ইতিবাচক এবং ক্যান্সার পদক্ষেপ। প্রতিরোধক ওষুধ সহ সব ধরনের ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতেই কিন্তু দেখছি শুল্ককর অব্যাহতি যেই সুবিধাটি ছিল সবসময় সেটি সম্প্রসারণের কথা বলা হচ্ছে। স্যানিটারি ন্যাপকিনের খরচ মানে ব্যবসায়ী পর্যায়ে যে ভ্যাট অব্যাহতি ছিল সেটি এখনো পর্যন্ত বহাল রাখা হয়েছে। সব মিলিয়ে এবারের বাজেটটি কেমন মনে হচ্ছে ইকবাল? মানে অস্পষ্ট মনে হচ্ছে নাকি স্পষ্ট না, হচ্ছে? বাজেটের অস্পষ্ট মনে হওয়ার কোনো কারণ নাই, কারণ তিনি আসলে ডেবিট এবং ক্রেডিট দুটো মিলিয়ে জনগণের সামনে পেশ করেছেন। কিন্তু আরও একটা তথ্য দেখেন আমাদের সামনে এসেছে, 25-26 অর্থ বছরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য 405,20,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমি যেটা বলছিলাম যে যেই বাস্তবতায় দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে, সেই বাস্তবতার যারা নায়ক, যারা যোদ্ধা, তাদের জন্য অর্থ উপদেষ্টার এই বিশেষ নজর নিঃসন্দেহে এটি প্রশংসার দাবি রাখে, এবং এই বরাদ্দগুলো তাদের জীবনমান উন্নয়নে তাদেরকে সরাসরি সহায়তার কার্যক্রম হিসেবে এখানে দেওয়া হয়েছে। এবং সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি এবং গুরুত্ব বিবেচনায় 1,16,731 কোটি টাকা বরাদ্দ তিনি রেখেছেন, যদিও এটাকে তিনি পেনশনটা আলাদা করে তিনি সেটাকে 91,000 কোটি টাকার মতো দেখিয়েছেন। আরেকটা বিষয় যে আমাদের বিনিয়োগ বান্ধব বাজেট হলো কিনা, আমি তো দেখছিলাম ওয়ান স্টপ সলিউশনের বেশ কিছু প্রস্তাব এখানে রাখা হয়েছে বিডার ক্ষেত্রে, মানে আগে যতগুলি সেবা ছিল এবার সম্ভবত আরো বেশি অ্যাকোমোডেট করা হয়েছে সেখানে। এইটা আসলে ওয়ান স্টপ সার্ভিসই আমার বিনিয়োগের শতভাগ নিশ্চয়তা দেয় কিনা পরিবেশ উন্নয়নের, সেটি এটা অবশ্যই কিন্তু প্রশ্ন একটা সাপেক্ষ। বড় প্রশ্ন। কারণ উদ্যোক্তাদের কাছে আমরা শুনেছি বিভিন্ন সময় যে ওয়ান স্টপটা অনেক সময় ফুল স্টপের মতো আচরণ করে। সো এইটা কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন বটে, কিন্তু কতটুকু সামনে আগাবে এটা নিয়ে কিন্তু আমার আপনার কাছে আরেকটা ব্যাপার জানবার দরকার ছিল, যে বাংলাদেশে লিফট আসলে ঠিক কি পরিমাণ উৎপাদন হয় বা সেটির কোয়ালিটি কেমন হয়। কারণ দেখছিলাম যে লিফটের যন্ত্রাংশ, এলইডি বাতি তো আমরা এনার্জি সেভিং এর দিকে যখন গেলাম তখনই তার বুম হলো। সেসব ক্ষেত্রে কিন্তু পুনর আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। মানে দেশে লিফট বানাতে গেলে এখন খরচ হবে বেশি, এলইডি বাতি বানাতে গেলে খরচ হবে বেশি। এটা দিয়ে সরকার কি অ্যাচিভ করতে চায়? এইটা হয়তো দেখেন, আমাদের লিফটের কিন্তু এখনো পর্যন্ত অলমোস্ট 90% আমদানি নির্ভর, বা তারও বেশি হবে হয়তো পার্টসের ক্ষেত্রে এবং প্রোডাক্টের ক্ষেত্রে। আচ্ছা, বাট আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে লিফটটা কিন্তু একটু হাই এন্ডের কনজিউমাররাই ব্যবহার করেন, দামি ভবনগুলো বা একটু ধনীরা যেখানে থাকেন, সুতরাং ওই খরচটা হয়তো সরকার ধনীদের উপরে পাস অন করতে চায়, যে যারা এই ধরনের প্রোডাক্ট কনজিউম করবেন তারা যাতে সরকারকে একটু বেশি টাকা দিয়ে কনজিউম করেন,
এটাই হয়তো উদ্দেশ্য। কিন্তু আমরা যদি অন্যদিকে দেখি যে এই ধরনের খাত বাংলাদেশের ফ্লারিশ করার সুযোগ আছে কিনা, প্রয়োজন কিনা, জি, সেটা যদি বিবেচনা করি তাহলে কিন্তু এই ধরনের কর আরোপ করা যৌক্তিক হয়েছে কিনা এই খাতের যারা উদ্যোক্তা প্রশ্ন থেকে আছেন যাচ্ছে। তারা কিন্তু ইয়ে করবে। আমি আরেকটি পণ্য দেখছিলাম, যেমন ব্লেডের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ছিল 5%, তা এখন 7.5% হয়েছে। এটিরও ঠিক যৌক্তিকতা বুঝলাম না যে ব্লেডের ব্লেডের কেন। ব্যবহারটা আসলে এখন অতটা বাংলাদেশে আছে কিনা আমি জানি না, কারণ এইটার কিন্তু বিকল্প শেভিং কিটস চলে আসছে। তো ব্লেডের ব্যবহারটা অনেকখানি কমে আসছে। সরকার যে এখান থেকে আহামরি খুব বেশি আয় করতে পারবে, কিন্তু এটা কোনো ইন্ডিকেশন হতে পারে যে আমি এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এখন থেকে এই ধরনের আচরণ করব। আবার টায়ার উৎপাদনের ক্ষেত্রে দেখছি যে শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। তার মানে হয়তো আমরা ধরে নিতে পারি যে দেশে যদি টায়ার উৎপাদন করা হয় তাহলে সম্ভবত সেসবের দাম কমতে পারে। না, নিশ্চয়ই। এই আমরা আরেকটা বিষয় যেটা বলছিলাম নাইম, যে ন্যূনতম কর যেটা 1,000 টাকা এবং ফ্ল্যাট 5,000 টাকা, একই সাথে কর মুক্ত আয়ের সীমা বাড়ানো হলো কিনা। অর্থ উপদেষ্টা বক্তৃতায় স্পষ্ট করেছেন যে 2026-27 ও 27-28 কর বর্ষে, অর্থাৎ আমার এবারের বাজেট দেওয়া হলো 25-26, এইবারের বাজেট থেকে অর্থাৎ পরবর্তী বাজেটের সময় আমি যে আয়টা করব সেইটা কেবল 3,75,000 টাকার করমুক্ত আয়ের মধ্যে পড়বে। আমি কিন্তু 24-25-এ যেটা আয় করে ফেলেছি বা আয় শেষ হবে আমার, সেটা কিন্তু এই করমুক্ত আয়ের সীমায় পড়বে না, কারণ আমরা জানি যে কর বর্ষ 1 বছর অ্যাডভান্স থাকে আবার অর্থ বছর থেকে। তো এই জায়গাটা আবার অনেক সময় আমরা একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে তিনি বাড়ালেন কি বাড়ালেন না। সাধারণ মানুষের এই বিষয়টা একটু বোঝবার দরকার রয়েছে ইকবাল, কারণ আপনি বলছেন যে ন্যূনতম কর 5,000 টাকা। এখন সাপোজ যার 4 লাখ টাকা ইনকাম হয় তার তো ওই এক্সট্রা 25,000 টাকার উপর তার করটা আসবে, কিন্তু তাকে 5,000 টাকা আগে দিয়ে আপনি বলতে পারেন যে রেজিস্ট্রেশনটা করো আগে 5,000 টাকায়, তারপর দেখা যাবে। কিন্তু এই ক্ষেত্রে কোনো অ্যাডজাস্টমেন্টের সুযোগ কি? অ্যাডজাস্টমেন্ট আমার যদি এবার রাখবার একটা কথা ছিল। আমি যতদূর জানি যে 5,000 টাকা আপনি যে রিবেট ক্লেম করি আমরা বিভিন্ন বিনিয়োগের এগেনস্টে, এই রিবেটটা কিন্তু আমার ন্যূনতম করটা দেওয়ার পরে ক্লেম করতে হয়। সো আমার ওই 5,000 টাকার মাফ কিন্তু নেই, আগে ওটা দিতেই হবে। তারপরে আমি যদি বেশি কর চলে আসে আমি বিনিয়োগকে দেখায় ওটাকে অ্যাডজাস্ট করব। অর্থাৎ সরকার আগে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে তারপরে বাবা তুমি হিসাবে আসো, এরকম একটা অ্যাটিটিউডে যাবে। আমার কাছে আরো কিছু পণ্য ছিল, আমি দেখছিলাম যে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, এগুলো যদি দেশে উৎপাদন হয় সেগুলোর ক্ষেত্রে কম্প্রেসার উৎপাদনের জন্য প্রয়োজনীয় যেসব উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক কমানো হয়েছে। আবার অন্যদিকে দেখছি যে মানে আমি বুঝলাম না এই বৈষম্যটা কেন, বৈষম্যহীন সমাজের কথা বলা হচ্ছে। অন্যদিকে আমি দেখলাম মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, সেগুলো আবার দেশে যদি উৎপাদন হয় সেখানে কিন্তু আমরা দেখছি যে ভ্যাট বাড়ানো হয়েছে। এই কারণটা মাইক্রো ওভেনেরও যারা ভোক্তা তারা হয়তো একটু হাই এন্ডেড সরকার তাই মনে করেন, তার চেয়ে নিশ্চয়ই বেশি হাই এন্ড হবে এয়ার কন্ডিশনার। বেসিক নিড এখন নাইম। আমরা একজন বিশেষজ্ঞের কাছে মতামতের জন্য যেতে চাই। ডক্টর সেলিম রায়হান, তিনি সানেমের নির্বাহী পরিচালক, আমাদের সাথে যুক্ত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর রায়হান, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। অর্থ উপদেষ্টা জীবনের প্রথম বাজেট পেশ করেছেন। আমি প্রথমে যদি একেবারেই সহজ করে আপনার কাছ থেকে জানতে চাই যে উনি যে উদ্দেশ্যে বাজেট দিয়েছেন 10-এর মধ্যে আপনি কত দিবেন তাকে? এই ডিফিকাল্ট প্রশ্নের উত্তর দেওয়াটা আসলে আমার মনে হয় এভাবে এক কথায় বলাটা কঠিন, বাট আমি এক কথায় একটা বলতে চাই, সেটা হচ্ছে যে অর্থ উপদেষ্টাকে আমি পরিপূর্ণ সম্মান রেখে বলছি এবং একটা প্রচেষ্টা আছে। বিশেষ করে আমি বাজেটের যে মুখবন্ধ এবং পরের রিলেভেন্ট যে টেক্সটগুলো আমি দেখছিলাম, এবং এটা আন্তরিক প্রচেষ্টা আছে, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে পুরনো কাঠামোর মধ্যে রেখেই একটা যে আমাদের যে আশা এবং জন আকাঙ্ক্ষা সেটার একটা রিফ্লেক্ট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা জানি যে পুরনো কাঠামোর মধ্যে রেখে করতে গেলে তার অনেক সমস্যা আছে। মানে এখন যে বাজেট যেটা প্রস্তাব হচ্ছে সেটা আসলে আমাদের ডিকেড লং যে বাজেট রিলেটেড যে পুঞ্জীভূত যে সমস্যা, সেই সমস্যা কিন্তু সেই পুরনো কাঠামোর মধ্যেই রয়ে গেছে। এবং সে আপনারা যে এতক্ষণ ধরে আলাপ করছেন আমি শুনছিলাম, এবং আলাপে আপনারা একটা কিছু বের করার চেষ্টা করছেন যে আসলে কি ঘটনাটা কি হলো। প্রত্যেক বছর বাজেটের পরে কিন্তু আমরা সেই ধরনের একটা জায়গায় আমরা প্রশ্ন করি যে আসলে ঘটনাটা কি হলো। এই যে করের আপনি দেখছেন কোনো জায়গায় বাড়ানো, কোনো জায়গায় কমানো, আসলে কোনো রাইট কাইন্ড অফ অথবা ওই ধরনের একটা ফিলোসফিক্যাল অবস্থান থেকে, অর্থনৈতিক দর্শন থেকে করগুলোর অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে কিনা। আনফর্চুনেটলি আমাদের কর কাঠামোতে যেটা হয় যে 70% মতো কর যেখানে রাজস্ব আদায়, যেখানে পরোক্ষ করের উপর নির্ভরশীল, তখন আপনি এই ধরনের অ্যাডহক টাইপের আপনি দেখবেন কোনো জায়গায় কর কিছু বাড়ানো হয়েছে, কোনো জায়গায় কিছু কর কমানো হয়েছে। সামগ্রিকভাবে কিন্তু আমরা খুব ক্লিয়ার পিকচার পাই না, এবং এবারও তাই অনেকটা সেরকম হতে যাচ্ছে।
আমি হয়তো বলবো যে আমার পরিপূর্ণ একটা শ্রদ্ধা থাকবে অর্থ উপদেষ্টার প্রতি এবং তাদের আন্তরিক প্রচেষ্টার প্রতি। তো শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা সেই কাঠামোর বাইরে খুব বেশি যেতে পারিনি এবং আমরা সবচেয়ে বড় যে সমস্যাগুলো আপনারা আলাপ করছিলেন, মূল্যস্ফীতি, বিনিয়োগের ক্ষেত্রে যে বড় ধরনের একটা স্থবিরতা, সামগ্রিকভাবে যে একটা অনিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি, সেখানে বিনিয়োগের জন্য যে উৎসাহগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। তো এগুলো যথেষ্ট না। এগুলোর কারণে যে আমরা যে 5.5 যে প্রবৃদ্ধির হার যেটা ধারণা করা হচ্ছে সামনের অর্থ বছরে হবে, অথবা মূল্যস্ফীতি 6.5 নেমে আসবে, এটা আমার কাছে এক অর্থে উচ্চাভিলাষী মনে হচ্ছে যে এই কনটেক্সট। আমি আপনার কাছে ডক্টর সেলিম রায়হান একটি ব্যাপার জানতে চাচ্ছিলাম যে মানে আমরা বলছি যে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই সরকারটা দায়িত্ব নিয়েছে, তো ওই বৈষম্য কমানোর কোনো রূপরেখা কি আপনার চোখে পড়েছে বা ইচ্ছাটা কি আপনার চোখে পড়েছে নাকি? কিছু ক্ষেত্রে আপনার দেখছিলাম যে ভাতা সামান্য বাড়ানো হয়েছে। দেখুন, এই কথাগুলো আমরা প্রতি বছরই বলি এবং ভাতা যখন বৃদ্ধি হয় সেগুলো হয় একেবারেই ইনক্রিমেন্টাল টাইপের, একটা স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়, ইনক্রিমেন্টাল বাড়ে। এখন বিষয় দেখুন, জুলাই আগস্ট অভ্যুত্থানে যদি আমি দুটো বিষয়কে সামনে নিই এবং কেন্দ্রবিন্দু, একটা হচ্ছে বৈষম্য বিরোধী একটা চেতনা এবং আরেকটা হচ্ছে কর্মসংস্থান। আমার কাছে মনে হয় যে এই দুটোর নিরিখেই আমাদের হয়তো বাজেটটাকে দেখা দরকার। এখন যদি কর্মসংস্থানের কথা একটু আগে আমি বললাম, যেটা হচ্ছে একদম ক্লোজলি লিঙ্ক টু প্রাইভেট ইনভেস্টমেন্ট, দেশি এবং বিদেশি বিনিয়োগ, এবং সেই জায়গায় একটা বড় ধরনের স্থবিরতা এখন, এবং এই স্থবিরতা কাটানো এই বাজেট দিয়ে, কিছু কর ছাড় দিয়ে, কিছু শুল্ক হারে পরিবর্তন করে, অথবা যেটাকে অনস্টপ সার্ভিসের কথা একটু আগে আপনারা যেটা বলছিলেন, একটু ঠাট্টাও করছেন আপনারা যে বিষয়টা নিয়ে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটার একটা সামগ্রিকভাবে কিন্তু বিনিয়োগের পরিস্থিতি কতটা সহায়ক সে ব্যাপারে আমরা সবাই জানি, যে এটা এরকম একটা অনিশ্চয়তামূলক জায়গায়, যেখানে বিনিয়োগকারীদের মধ্যে হয়তো আশঙ্কা আছে যে এই মুহূর্তে যে নীতিগুলো, সেগুলো সামনের নির্বাচন পরবর্তী একটা রাজনৈতিক সরকার কতটুকু তারা কন্টিনিউ করবে, অথবা এই সময়ে যে রাজনৈতিক অস্থিরতা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়গুলো আছে, নির্বাচন কবে হবে, নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ আছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু বিনিয়োগকারীরা বিবেচনায় নিচ্ছেন এবং সেই জন্য তারা কোনো বড় ধরনের বিনিয়োগে যাচ্ছেন না, এবং তার ইমিডিয়েট এফেক্ট আমরা কর্মসংস্থানে আমরা দেখতে পাচ্ছি, নতুন করে কোনো কর্মসংস্থান সৃষ্টি ডক্টর হচ্ছে রায়হান, না। আমার একটা জি। প্রশ্ন আছে আপনার কাছে। 5 লাখ কোটি টাকা এনবিআর এর রাজস্ব টার্গেট, আমরা সর্বোচ্চ এই পর্যন্ত যে আয় করেছি সেটা কিন্তু এখনো 4 লাখ হয়নি, সম্ভবত 4.5 লাখ কোটি টাকা কোনো এক অর্থ বছরে। এবারও আমরা বছর শেষে হয়তো 1 লাখ কোটি টাকার একটা গ্যাপ আমাদের থেকেই যাবে। এই বাস্তবতায় দাঁড়িয়ে 5 লাখ কোটি টাকা রাজস্ব আহরণ করা এনবিআর এর পক্ষে কতটা যৌক্তিক লক্ষ্যমাত্রা দেওয়া হলো? আমরা তো আশাবাদী হতেই চাই, এবার আপনি যে প্রশ্নটা করেছেন যৌক্তিক কিনা, আমার কাছে মনে হয় খুব একটা যৌক্তিক না। এবং আমরা দেখতে পাচ্ছি এনবিআর এ বেশ কিছু অস্থিরতা কাজ করছে, এনবিআর কে দুভাগ করার যে প্রকল্প নিয়ে, সেটা নিয়ে যে বিরোধটা এবং আমরা রেজিস্ট্যান্স দেখছি, সেই কারণে সামনের অর্থ বছরে কতটুকু এটা সংস্কার যদি ঠিক মতো না হয়, কতটুকু রাজস্ব আদায় ওই পরিমাণ পর্যন্ত যাওয়া যাবে, সেটা নিয়ে আমার আশঙ্কা আছে। এবং সেটার সাথে সম্পর্কিত হচ্ছে যেটা আমি শুরুতে বলছিলাম, কিছুটা হলো আপনি আমাকে থামালেন, যে জুলাই আগস্ট আন্দোলনের চেতনার আরেকটা দিক হচ্ছে, সেটা হচ্ছে বৈষম্য, এবং বৈষম্যকে অ্যাড্রেস করার জন্য যে তিনটা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার: স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা। এবং সেই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় যে এবার অবশ্যই কিছু উদ্যোগ আছে, সেটাকে আমি অবশ্যই প্রশংসা করি, কিন্তু সামগ্রিকভাবে কাঠামোগত বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এই দিক থেকে অবশ্যই আমি বলবো যে আমাদের আশা আকাঙ্ক্ষার সাথে সাথে এই বাস্তব এই বাজেট যেটা উপস্থাপনা করা হলো, তারা অবশ্যই এটা বড় ধরনের গ্যাপ রয়ে গেল। জি, ডক্টর সেলিম রায়হান, অনেক ধন্যবাদ আমাদেরকে সরাসরি যুক্ত হয়ে খানিকটা সময় দেওয়ার আপনাদেরকে জন্য। ধন্যবাদ। জি, তাই আমরা যেটা বলছিলাম যে বিশেষজ্ঞদের চোখ দিয়েও যদি আমরা একটু বলতে চাই, বিশ্লেষণটা করতে চাই বা সামারাইজ করতে চাই, যে যেই আকাঙ্ক্ষা আমাদের ছিল, অর্থ উপদেষ্টার চেষ্টা ছিল, কিন্তু বাস্তবতার নিরিখে কিন্তু হয়তো খুব বেশি পথ তিনি আগাতে পারেননি। কারণ আপনার স্বাদ তো প্রচুর, সাধ্য তো নেই। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আরেকটা বিষয় দেখেন, এই বাজেটটাও শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা এটা নির্ভর করছে এনবিআরকে আমি 5 লাখ কোটি টাকার রাজস্ব দিয়ে দিলাম লক্ষ্যমাত্রা, এখানেও যদি বড় ডক্টর একটা সেলিম রায়হান ঘাটতি কিন্তু থেকে একটা যায়। কথা বলছেন যে বাস্তবতা আমাদের বুঝতে হবে যে এবার এনবিআর কিন্তু দুই ভাগে ভাগ করা হলো এবং সেখানকার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু রেগুলারই বিক্ষোভ করছে। রাইট, যদিও আপাতত স্থগিত আছে, কিন্তু যেহেতু অর্থ প্রতিষ্ঠা এত উদ্যোগ নিয়েছেন, আমার ধারণা নতুন অর্থ বছরে হয়তো এরকম একটা বড় ধরনের সংস্কারের মধ্য দিয়ে রাজস্ব খাত যাবে, যেটার মাধ্যমে কিন্তু এই বাজেটটা তাকে বাস্তবায়ন করতে হবে। তবে শেষ পর্যন্ত তিনি ওই পরোক্ষ করেই মানে জোর দিলেন, প্রত্যক্ষ করে খুব বেশি আগালেন না। দেখা যাক, পরবর্তীতে হয়তো বোঝা যাবে।